সবার চেনা বিশ্বটাকে যদি একেবারে ভিন্ন চোখে দেখতে বলা হয় কেমন হবে ব্যাপারটা? আজকের এই এক্সপ্লেনারে সবাইকে স্বাগতম। আজ আমরা বিখ্যাত বিশ্লেষক মার্টিন জ্যাক্সের অন্তর্দৃষ্টির ওপর ভিত্তি করে চীনের অবিশ্বাস্য উত্থান আর এই যে বিশ্ব ব্যবস্থা বদলে যাচ্ছে সেটা নিয়ে একদম গভীরে গিয়ে বিশ্লেষণ করব। আচ্ছা, চলুন একদম গোড়া থেকেই শুরু করি। আমরা কি চীনকে বুঝতে গিয়ে খুব বেসিক কোনো ভুল করে আসছি? পশ্চিমা ধ্যানধারণা কি চীনের আসল রূপটা দেখার ক্ষেত্রে আমাদের চোখের সামনে একটা বিশাল পর্দা ঝুলিয়ে রেখেছে? ব্যাপারটা কিন্তু সত্যি ভাবার মতো। মার্টিন জ্যাক্স খুব চমৎকার একটা কথা বলেছেন। উনি বলেছেন, কেউ যদি চীনে যায় সে আর কখনোই বিশ্বকে আগের মতো দেখতে পারবে না। এর কারণটা হলো চীনের আধুনিকায়নের যে বিশাল ব্যাপ্তি, সেটা নিজের চোখে দেখলে বিশ্বের ভরকেন্দ্র যে আসলেই বদলে গেছে তা নতুন করে মানতেই হবে। আজকের এই এক্সপ্লেনারে মূলত 5টি ধাপ থাকছে। 1. আ সিভিলাইজেশন, নট আ নেশন। 2. দ্য সেঞ্চুরি অফ হিউমিলিয়েশন। 3. দ্য র্যাপিড ইকোনমিক মিরাকল। 4. কন্ট্রোভার্সিজ অ্যান্ড হিউম্যান রাইটস। এবং 5. দ্য ফিউচার গ্লোবাল অর্ডার। চীনের ইতিহাস থেকে শুরু করে অর্থনীতি, মানবাধিকার এবং ভবিষ্যতের ভূ-রাজনীতি সবই থাকছে আমাদের আজকের আলোচনায়। তাহলে শুরু করা যাক আমাদের প্রথম অংশ, আ সিভিলাইজেশন, নট আ নেশন, অর্থাৎ জাতিরাষ্ট্র নয় বরং একটি সভ্যতা। চীনের এই বিশাল উত্থান বুঝতে হলে আমাদের আসলে হাজার হাজার বছর পেছনে ফিরে তাকাতে হবে। এখানে সিভিলাইজেশন স্টেট বা সভ্যতা কেন্দ্রিক রাষ্ট্রের ধারণাটা বোঝা ভীষণ জরুরি। দেখুন, চীন কিন্তু নিজেকে আধুনিক যুগের কোনো সাধারণ জাতিরাষ্ট্র মনে করে না, বরং ওরা নিজেদের দেখে ৫,০০০ বছরের একটানা সাংস্কৃতিক ঐতিহ্যের লেন্স দিয়ে। আর এই স্লাইডটা চমৎকারভাবে পশ্চিমা জাতিরাষ্ট্রের সাথে চীনের সভ্যতা কেন্দ্রিক মডেলের তফাৎটা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। পশ্চিমে যেখানে নির্দিষ্ট সীমানা আর ব্যক্তি স্বাতন্ত্র্যবাদের ওপর পুরো ফোকাস, সেখানে চীনের মডেলে সমাজ, নিরবিচ্ছিন্ন সংস্কৃতি এবং শক্তিশালী কেন্দ্রীয় শাসন ব্যবস্থাই হল শেষ কথা। এবার চলুন দ্বিতীয় অংশে যাই, দ্য সেঞ্চুরি অফ হিউমিলিয়েশন বা অপমানের শতাব্দী। এটা ইতিহাসের এমন একটা অন্ধকার অধ্যায় যা ১৯বিংশ শতাব্দীতে চীনের জন্য ভীষণ রূঢ় এক বাস্তবতার জন্ম দিয়েছিল এবং আজও তাদের নীতি নির্ধারণে এর বিশাল প্রভাব রয়েছে। একটু টাইমলাইনটা খেয়াল করি। ১৫০০ শতকের আগে চীন ছিল বিশ্বের অন্যতম উন্নত সভ্যতা, কিন্তু ১৮৪০-এর দশকে এসে পশ্চিমা শক্তিগুলোর কাছে তাদের নতি স্বীকার করতে হয়। শিল্পায়নে পিছিয়ে পড়ার কারণে আফিম যুদ্ধ আর উপনিবেশবাদের সময় ওরা একেবারে অসহায় হয়ে পড়েছিল। চরম অপমানজনক এই অধ্যায়ের পরই ১৯৪৯ সালে মাও সেতুংয়ের নেতৃত্বে যখন চীন একত্রিত হল, তখন আধুনিকায়নের একটা তীব্র ক্ষুধা তৈরি হয় ওদের মাঝে। জ্যাক্স এখানে খুব ইন্টারেস্টিং একটা বিষয় খেয়াল করেছেন। বিশ্বের অনেক উপনিবেশের মতো চীন কিন্তু পুরোপুরি ভেঙে পড়েনি। ওরা ওদের নিজস্ব মূল ঐতিহ্যগুলোকে ঠিকই ধরে রাখতে পেরেছিল। আর এই সাংস্কৃতিক শক্তির উপর ভর করেই ওরা আবার ঘুরে দাঁড়িয়েছে এবং বিশ্বমঞ্চে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। এখান থেকে আমরা ঢুকছি আমাদের তৃতীয় অংশে, দ্য র্যাপিড ইকোনমিক মিরাকল। ইতিহাসের পাতা থেকে সোজা আধুনিক যুগে ১৯৭৮ সালের পর থেকে চীনের পরিবর্তনের পরিসংখ্যানগুলো শুনলে যে কারো চোখ কপালে উঠবে। এখন এই স্লাইডের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এই ১০% সংখ্যাটি। জাস্ট ভাবুন, দেং জিওপিংয়ের সংস্কারের পর টানা ৩৫ বছর ধরে চীনের অর্থনীতি প্রতি বছর ১০% হারে বড় হয়েছে। এটা ইতিহাসে রীতিমতো একটা বিরল ঘটনা। আর এই বিশাল প্রবৃদ্ধির ইম্প্যাক্টটা কি? প্রায় ৮০ কোটি মানুষকে চরম দারিদ্র্য থেকে তুলে আনা হয়েছে। মানব ইতিহাসের পাতায় এত বিশাল পরিসরের দারিদ্র্য বিমোচনের এমন ম্যাজিক আর দ্বিতীয়টি নেই। এই আধুনিকায়নের প্রধান কিছু বৈশিষ্ট্য বেশ নজরকাড়া। ইলেকট্রিক ভেহিকল বা ইভি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সবখানেই চীনের এখন একক আধিপত্য। সাথে আছে বিশাল হাই স্পিড রেল নেটওয়ার্ক। জ্যাক্স যুক্তি দেন যে চীনের এই সাফল্যের মূল চাবিকাঠি হল ওদের অত্যন্ত দক্ষ এবং ইঞ্জিনিয়ার নির্ভর নেতৃত্ব, যা সাধারণ রাজনীতিবিদদের চালিত সিস্টেম থেকে একেবারে আলাদা। অর্থনীতির এই পার্টটা শেষ করার আগে একটা কথা ক্লিয়ার করা খুব দরকার। আধুনিক হওয়া মানেই কিন্তু পশ্চিমা ধাঁচে গড়ে ওঠা নয়। চীন প্রমাণ করে দিয়েছে যে পশ্চিমা সিস্টেম ফলো না করেও একটা দেশ চূড়ান্ত আধুনিক হতে পারে। আমরা মূলত মাল্টিপল মডার্নিটিজ বা বহুবিধ আধুনিকতার একটা যুগে প্রবেশ করছি। এ পর্যায়ে আমরা আসছি আমাদের চতুর্থ আলোচনায়, কন্ট্রোভার্সিজ অ্যান্ড হিউম্যান রাইটস বা বিতর্ক ও মানবাধিকার। এত সাফল্যের পেছনে কিছু গুরুতর বিতর্কের জায়গাও আছে। চলুন মানবাধিকারের এই জটিল বিষয়গুলো একটু নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা যাক। শিনচিয়াং প্রদেশের পরিস্থিতি নিয়ে মূলত সম্পূর্ণ বিপরীত দুটো বয়ান পাওয়া যায়।
একদিকে পশ্চিমা সমালোচক এবং এনজিওগুলো বলছে সেখানে উইঘুরদের ওপর চরম নিপীড়ন, বন্দিশিবির এবং সাংস্কৃতিক অবদমনের মতো গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে। অন্যদিকে বেজিংয়ের অফিসিয়াল ভাষ্য হল তারা সেখানে মূলত সন্ত্রাসবাদ দমন, দারিদ্র্য বিমোচন আর অর্থনৈতিক উন্নয়নের কাজ করছে। এখানে আমরা কোনো পক্ষ নিচ্ছি না, কেবল দুই পক্ষের দাবিগুলো কি সেটাই বোঝার চেষ্টা করছি। চীনের ওভারঅল মানবাধিকার পরিস্থিতি বুঝতে এই তুলনাটা বেশ কাজে দেবে। সেখানে রাজনৈতিক স্বাধীনতা এবং মতপ্রকাশের ওপর ভীষণ কড়াকড়ি, কিন্তু ঠিক উল্টো দিকে রাষ্ট্র তার নাগরিকদের অর্থনৈতিক অধিকার নিশ্চিত করতে, যেমন ধরুন চরম দারিদ্র্য দূর করা বা শিক্ষার মান বাড়াতে একেবারে জানপ্রাণ দিয়ে কাজ করছে। জ্যাক্স এখানে আরও একটা পয়েন্ট যোগ করেছেন, হান মনোকালচার বা একমুখী হান সংস্কৃতির কথা। জাতীয় ঐক্য আর আধুনিকায়নের তাড়নায় রাষ্ট্র এমন একটা ছাঁচ তৈরি করছে যেখানে অন্যান্য ক্ষুদ্র জাতিগোষ্ঠীগুলোর নিজস্বতা বজায় রাখার স্পেস বেশ কমে যাচ্ছে, আর এ থেকেই তৈরি হচ্ছে নানা টানাপোড়ের বোস সংঘাত। সবশেষে আমরা চলে এসেছি আমাদের পঞ্চম অংশে, দ্য ফিউচার গ্লোবাল অর্ডার বা ভবিষ্যতের বিশ্ব ব্যবস্থা। চলুন দেখি কিভাবে বৈশ্বিক মঞ্চে চীনের এই নতুন ভূমিকা গড়ে উঠছে। গ্লোবাল স্টেজে চীনের সবচেয়ে বড় পদক্ষেপটা হল এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ, যা ১৪০-এরও বেশি দেশে ছড়িয়ে আছে। অনেকে এটাকে উন্নয়নশীল দেশগুলোর জন্য বিশাল একটা সুযোগ হিসেবে দেখছেন, আবার সমালোচকরা বলছেন এটা এক ধরনের সফট ইম্পেরিয়ালিজম বা নমনীয় সাম্রাজ্যবাদ, যার মাধ্যমে চীন উন্নয়নশীল দেশগুলোর ওপর নিজের একচিটিয়া প্রভাব খাটাতে পারে। এই চার্টটা একটু খেয়াল করি। বিশ্বের মোট জনসংখ্যার ৮৫% কিন্তু এই গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর অংশ। আর এই বিশাল জনগোষ্ঠী হল চীনের প্রস্তাবিত নতুন বৈশ্বিক কাঠামোর একদম মূল ভিত্তি। জ্যাক্স দেখাচ্ছেন বর্তমান পরাশক্তি যুক্তরাষ্ট্র ক্রমশ রক্ষণশীল হচ্ছে, শুল্ক বাড়াচ্ছে এবং গ্লোবাল স্টেজ থেকে নিজেদের কিছুটা সরিয়ে নিচ্ছে। আর এর ঠিক উল্টো দিকে চীন চরম কৌশলগত ধৈর্য দেখাচ্ছে। ওরা নিজেদের স্বনির্ভর তো করছেই, পাশাপাশি গ্লোবাল সাউথের সাথে সম্পর্ক আরও মজবুত করছে। এমনকি তাইওয়ানের মতো জটিল ইস্যুতেও ওরা দীর্ঘমেয়াদী ধৈর্যের নীতি নিয়েছে। তাহলে আসল ব্যাপারটা কি দাঁড়ালো? ১৯৪৫ সালের পর থেকে পশ্চিমা বিশ্বের যে একচেটিয়া আধিপত্য আমরা দেখে আসছি, সেটা এখন রীতিমতো ভেঙে পড়ছে। বিশ্বের ভরকেন্দ্র এখন আর কেবল পশ্চিমের দিকে হেলে নেই, বরং এটা একটা নতুন কাঠামোর দিকে মোড় নিচ্ছে। আর এই পুরো বিশ্লেষণের একদম শেষে এসে যে বড় প্রশ্নটা আমাদের সামনে দাঁড়ায়, পশ্চিমা বিশ্ব কি এমন একটা বহুমেরু বিশ্বের সাথে মানিয়ে নিতে পারবে, যেখানে তারা আর ক্ষমতার একমাত্র কেন্দ্রবিন্দু নয়? একটা উদীয়মান সভ্যতা কেন্দ্রিক রাষ্ট্র কিভাবে আন্তর্জাতিক সম্পর্কের ভবিষ্যৎটা পুরোপুরি বদলে দিচ্ছে, এই প্রশ্নটা সত্যিই আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। আজকের এক্সপ্লেনার এখানেই শেষ করছি। আশা করি এই আলোচনা আমাদের সবাইকে নতুন কিছু ভাবনার খোরাক যোগাবে।